আইডিয়া আছে আমাদের হয়ে গেছে বেঙ্গল, দেন আমাদের হয়ে গেছে আওয়াজ, আমাদের আছে এখন মাইসোর, মারাঠা, শিখ, আফগান। এই চারটে টপিক আমাদের পড়তে লাগবে, এই দুটো টপিক আমাদের অলমোস্ট কমপ্লিট করা হচ্ছে। ঠিক আছে, কোয়েশ্চেন হচ্ছে, কোয়েশ্চেন শুনে নিন দিন লিখবেন। কোয়েশ্চেন হচ্ছে মারাঠাকে কনকোয়েস্ট না করে শিখ কনকোয়েস্ট না করে আফগানদের কনকোয়েস্ট না করে মাইসোরকে চুজ করলাম কেন? এই চারটের মধ্যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন খেললো কেন? তো নিজের ইচ্ছা মতো শুনুন আর কোয়েশ্চেন শুনুন, সব ধৈর্য শুনুন, আগে ধৈর্য ধরে কোয়েশ্চেন শুনুন, দেন অ্যান্সার দেবেন। তাড়াহুড়ো করলে আমি এনার্জি হারিয়ে যাবো। ভুলভাবে পড়াচ্ছি, ভুলভাবে শুনুন, কোয়েশ্চেন সুন্দরভাবে শুনুন, একদম লজিস্টিকলি যেভাবে ইউপিএসসি পড়ানো হয় সেভাবে পড়াচ্ছি। কিন্তু ধৈর্য হচ্ছে কি আপনারা ধৈর্যভাবে আগে কোয়েশ্চেনটা শুনবেন, দেন আমি এমনি হাইপার সেন্টিমেন্টাল মানুষ আছি, আপনি কুল ভাবটা রেখেছেন, সেন্টিমেন্ট দেখে নিয়ে আমি দেখাতেও চাই। আমি বলছি আমার কোয়েশ্চেন হচ্ছে বেঙ্গল অ্যান্ড আওয়াজ কনকোয়েস্ট হয়ে গেছে, মাইন্ডে নেবেন না, আমি জাস্ট বললাম আমার বেঙ্গল অ্যান্ড আওয়াজ কনকোয়েস্ট করে নিয়েছে। আমার কোয়েশ্চেন হচ্ছে এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ব্রিটিশ খেললো কেন? ব্রিটিশ ইদার মারাঠা করে নিতে পারতো, শিখ করে নিতে পারতো, আফগান করে নিতে পারতো, ওয়াই মাইসোর? মানে বেঙ্গল এর আওয়াজ কনকোয়েস্ট করে নিয়েছে, এই চারটের মধ্যে ব্রিটিশ মাইসোরকে চুজ করলো কেন এজ এ টেরিটরি? কি এটাকেই এবার বেঙ্গল হয়ে গেছে, আওয়াজ হয়ে গেছে, এবার এটাকেই কনকোয়েস্ট করতে হবে। মারাঠাকেও করতে পারতো। জিওগ্রাফিক্যালি রিচ হতে পারে, হ্যাঁ, আর টাইম পিরিয়ডে হয়তো স্ট্রং, ওকে ওকে তাড়াতাড়ি মেরে দিলে বাকিদের মারতে সুবিধা হবে, এইটাই। স্যার ওই সময় স্যার মারাঠা, শিখ এবং আফগান তিনটে রেবেল স্টেট ওই সমসাময়িক ছিল, তো ওরা দেখেছিল নিজেদের আগে শক্তি বাড়িয়ে ওদের ছাড়া বাকিটা যদি মানে ওদের আন্ডারে আনতে পারে তো ওদের আরও শক্তি বাড়বে এবং জিওগ্রাফিক্যালি এটা নিলে ওদের অনেক রিচ আরও নিজেরা হবে, তো দেন ওরা অ্যাটাক করতে ওদেরকে। মারাঠাটা যে জিওগ্রাফিক নিচের দিকে ছিল কিছুটা, মারাঠা মাইসোরটা বাংলাদেশ এরিয়াটা, কিন্তু তাহলে একটা সাইড থেকে আক্রমণটা হবে না, মানে এই থেকে পুরো ব্লক হয়ে যাচ্ছে। সে যদি এটাকে আক্রমণ করে এটাকে করতে পারে তাহলে উপরের দিকে শুধু একটা দিক থাকবে, ওই সাইডটাতে করা যাবে। মানে নিজের আপনারা নিজের নিজের লজিক দিয়ে দিয়েছেন, হিস্টোরিক্যাল লজিক জানেন না, এটা তাই? কোয়েশ্চেন বুঝলেন? এটা অনেক সময় ইউপিএসসিতে এসএ পেপার লেখার ক্ষেত্রে দিয়ে দেয় কি আপনার শর্ট নোট লিখছেন অ্যাংলো ম্যাসোর ওয়ার সম্বন্ধে, অ্যাংলো ম্যাসোরকেই চুজ করলো কেন ব্রিটিশরা? এটা এসএ থাকে 5 নাম্বারে, স্কেচ করে নিন। সাগর আপনার অপশনাল কি হিস্ট্রি লিখছেন? না, তাহলে আপনি কিন্তু বেশি হিস্ট্রি ক্লাস হলে বেশি খুশি হন, কেন আপনার যা প্যারিস আছে ক্লাস হওয়ার আগের দিন কি স্যার কালকে কি কি হবে প্যারিস দেখেই বোঝা যায়। এনিওয়ে হতে পারে আপনি গাইড করবেন জিও পলিটিক্স দেখেন, রিপোর্টসও তো সেপারেটলি আপনার স্টার্ট করছি, ডিজিটাল বোর্ডও 4-5 দিনের মধ্যে নিয়ে নেবেন, শিফট করছেন ওই একটা নতুন জায়গা, আপনি নতুন জায়গায় দেখে নিয়ে ইনারা দেখেছেন, দেন হয়তো অপশনাল পেপারের কোর্সও লঞ্চ হবে, কিন্তু ওটা খুব কমে অনলাইন। হ্যাঁ, সেই আপনি যদি সেইটা যখন হবে তখন আপনি তো আছেন কন্ট্যাক্টে আছেন, না হলে স্যার এমনি হারিয়ে যাচ্ছি না তো স্যার, হ্যাঁ স্যার যখন কন্ট্যাক্ট লিস্টে আছেন দেন মরা অবধি থাকবেন। 140 কোটিতে স্যার হ্যাঁ হ্যাঁ এই জবটাই ভুলে যাবো কি লজিক বলছে না, পেলুগোন্ডা এর ক্যাপিটাল ছিল কার? বিজয়নগরে। এবার কাহিনী শুনুন, मैसूरকে ব্রিটিশরা টার্গেট করলো কেন? এটা বেঙ্গল পুরোটাই এদের হয়ে গেছে এন্ড আওয়াজও পুরোটাই হয়ে গেছে, ঠিক আছে? আওয়াজ ডান, বেঙ্গল ডান,
এটা দুটো ডান হয়ে গেছে। পরবর্তীকালে এরা দেখলো কি ম্যাসোরই একমাত্র স্ট্রং স্টেট আছে যেটা কিনা ফ্রান্সের সাথে টাই আপে আছে। ফ্রান্স ওকে টাই আপ করছে। যখন অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার পড়াচ্ছিলাম আপনাদেরকে, দেন ফোর্থ অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ারে বলা হয়ে গেছিল ট্রিটি অফ প্যারিসের মাধ্যমে ইন্ডিয়ার মধ্যে ফ্রান্সের কোনো কলোনি থাকবে না, যাই কলোনি থাকবে এই চাইনিজ সি এর উপরে থাকবে। ভিয়েতনাম, কম্বোডিয়া এই জায়গাগুলোতে ফ্রান্সরা নিজের কলোনাইজেশন চালাতে পারবে, এটা বলা হয়েছিল আপনাদেরকে। পরে গিয়ে ফ্রেঞ্চরা সব জায়গা থেকে টেরিটরি তুলে নেয়, কিন্তু মাহেতে ওরা টেরিটরি রাখে। কেরালার এই জায়গায় মাহেতে ওরা টেরিটরি রাখে। এন্ড এই টেরিটরিকে যেহেতু ম্যাসোরের আন্ডারে ছিল, দেন হায়দার আলী ওটাকে প্রটেক্ট করে। এবার যেহেতু ফ্রেঞ্চ ইউরোপিয়ান কান্ট্রি এন্ড ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে, এন্ড ফ্রেঞ্চে আবার নেপোলিয়ন বোনাপার্ট আসছে ফ্রেঞ্চ রেভলিউশনকে শেষ করে, দেন নেপোলিয়ন বোনাপার্ট পুরো বিশ্বই কনকোয়েস্ট করতে চেয়েছিল, পাওয়ারফুল মানুষ। দেন সেক্ষেত্রে যদি ফ্রেঞ্চকে এখানে আর ম্যাসোরকে কার্টেল না করি, কালকে গিয়ে নেপোলিয়ন বোনাপার্টের ইচ্ছেও ছিল কি ইন্ডিয়াকে কনকোয়েস্ট করি, দেন নেপোলিয়ন বোনাপার্ট এখানে এসে যাবে। দেন সবচেয়ে আগে এখানে ফ্রেঞ্চ থেকে সরাও এন্ড ইনি যে এখানে ম্যাসোর স্টেট আছে, এ পুরো ডেমোক্রেসি কান্ট্রির মতো বিহেভ করছে। এরা কোনোদিনও কিংডমের মতো বিহেভ করছে না। এখানে সবগুলো মানুষের রাইটস দিয়ে দেওয়া হয়েছে, দেশের প্রতি ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে, এডুকেশন হাই করা হচ্ছে, উইপেন সুন্দর, মানে আমাদের যে ইউরোপিয়ান টেকনোলজি যে জিনিস ইউজ করি, ইউরোপিয়ান মিলিটারাইজেশন যেরকমভাবে চলে, সবগুলোই এরা অ্যাডপ্ট করে নিয়েছে ফ্রেঞ্চের কাছ থেকে। দেন মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্টার হচ্ছে ম্যাসোরকে শেষ করো, নাহলে আমরা শেষ করি, সেই জন্য আমরা ম্যাসোর আসতে ফ্রেঞ্চের সাথে টাই আপ ভালো ছিল বলে ওইটাকে বন্ডটাকে ফ্রেঞ্চের সাথে এমন টাই আপ ছিল, হায়দার আলী সেকেন্ড অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ারে ডিন্ডিগুলের ফৌজদার হিসাবে ফ্রেঞ্চের সাপোর্টে ছিল। সেকেন্ড অ্যাংলো ম্যাসোর ওয়ার পড়েন না, অ্যাংলো ম্যাসোর ওয়ার হচ্ছে অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার। সেকেন্ড ফার্স্ট অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, সেকেন্ড অ্যাংলো ফ্রেঞ্চ, দুটোতেই হায়দার আলী ওখানে ইনভলভ ছিল। যেহেতু অ্যাংলো ফ্রেঞ্চ পড়ছি, সেই জন্য হায়দার আলীকে আমরা ওখানে টানতে পারি। অ্যাংলো ম্যাসোর ওয়ারের মধ্যে ওই টপিকটা আমাদের এসেছিল। ক্লিয়ার? তাহলে ম্যাসোর কেন আপনারা অরব করে কোয়েশ্চেন করতে পারেন, স্যার সব বুকগুলোতে ম্যাসোর লেখা থাকতো, মারাঠাও করতে পারতো, আফগান হতে পারতো, শিখ হতে পারতো, ম্যাসোর সবচেয়ে স্ট্রং ছিল। ম্যাসোর আর মারাঠা যদি দুজনই একসঙ্গে প্যাক করতো, নানা ফরেন বিলস একদিকে সুলতান, দেন আজকে ব্রিটিশরা থাকতো না, ব্রিটিশরা উড়ে যেত। কিন্তু এদের অন্যান্য স্টেটগুলো, সেটা কার্নেটিক হতে পারে, হায়দ্রাবাদ হতে পারে, অ্যান্ড মারাঠার কিছু পেশওয়াজ বা ওই ডাইনেস্টি, প্রত্যেকটা ডাইনেস্টির তো ঝামেলা চলে, কিছু মানুষ সাপোর্ট করে দেওয়ার জন্য ইংরেজকে, সেই জন্য ইংরেজ 1800-এ পুরোপুরি কমপ্লিট হয়ে গেল যে আমরা এবার পুরো ইন্ডিয়াকে নিজের দখলে 1799-এ ফোর্থ অ্যাংলো ম্যাসোর হয়। ক্লিয়ার? তাহলে ম্যাসোর কেন এলো আপনার এক্সপ্লেনেশনটা। টপিক আছে ম্যাসোর। দেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার লোকেশন, আগে বুঝে নেবেন, দেন তারপরে রাফ নোট ডাউন যেটা করছেন। পেনুগন্ডাটা কি বলছে? পেনুগন্ডা ক্যাপিটাল। ক্যাপিটাল আছে। ক্যাপিটাল বলতে বিজয়নগরের ক্যাপিটাল ছিল তিনটে, বেলোর, পেনুগন্ডা আর বিজয়নগর নিজে। তিনটে ক্যাপিটাল ওর সময় সময় চেঞ্জ হয়। ফার্স্ট ক্যাপিটাল বিজয়নগরের বিজয়নগর, সেকেন্ড ক্যাপিটাল হয়ে যাবে ওদের পেনুগন্ডা, পরে হাম্পি টাম্পি ওরা চেঞ্জ হয়, দেন তারপরে বেলোরও হয়। তো পেনুগন্ডা এই এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে ম্যাসোর। দেন এটা হচ্ছে আপনার কি হায়দ্রাবাদ, এটা কার্নেটি, ট্রাভানকোর হয়ে গেল, দেন এই পুরো এরিয়াটা হচ্ছে মারাঠা। নিশ্চিত নিজাম, হায়দ্রাবাদ বলো, নিজাম বলো, ম্যাসোর। এখানে ডেক্কান সালতানাত, বিদর এন্ড ওই গুলবার্গা বলো। দেন মুঘল এখানে বসে আছে অল্প জায়গায়। और बेंगलोर তাহলে ম্যাচের যে ফাইট হলো ওটার জন্য মেইন কারণ কি বলবো, যে ওদের ট্রিটি ছিল मैसो ম্যাচের সঙ্গে যে কনটেস্ট হলো কেন, মানে কনকোয়েস্ট হয়নি, मैसूर के फर्स्ट अटैक করলো ব্রিটিশরা। রিজন এটাই যেহেতু मैसूर সবচেয়ে পাওয়ারফুল ছিল, मैसूर ওয়েস্টার্ন ম্যানেজমেন্ট টেকনোলজি, মিলিটারি টেকনোলজি ইমপ্লিমেন্ট করেছিল আর ফ্রেঞ্চের সাথে টাই আপ ছিল। সেই জন্য ফ্রেঞ্চকে মারার জন্য এন্ড ওয়েস্টার্ন ম্যানেজমেন্ট টেকনোলজি যদি অ্যাডপ্ট করে নেই কোনো একটা স্টেট, দেন আমরা টিকতে পারবো।
আমরা ওই টেকনোলজির জন্যই তো পাওয়ারফুল আছি, যেখানে 60,000 মানুষের সাথে 7,000 মানুষ লড়াই করে জিতে যাচ্ছে। ওই টেকনোলজি তো পুরোপুরিভাবে টিপু সুলতান না হায়দার আলী অ্যাডপ্ট করেন, বুঝে গেছে? স্যার ওটা ডিএসটা কি? হ্যাঁ, ছবিতে ডিএস ডেক্কান সালতানাত। ওকে, লোকেশন, লোকেশন বলছে এরা কোনোদিনও মুঘলের আন্ডারে ছিল না, মুঘল কন্ট্রোলে এরা ছিল না, এটা মানে না। দেন দ্বিতীয় লোকেশন বলছে নিয়ারে কার, হ্যাঁ আসুন স্যার, নিয়ারে ছিল হায়দ্রাবাদ, নিয়ারে ছিল মারাঠা, নিয়ারে ইংলিশ। আপনি বলবেন ইংলিশ কিভাবে? ইংলিশ এখানে প্রেজেন্ট আছে, ইংলিশ এখানে প্রেজেন্ট আছে, ইংলিশ পাওয়ারফুল আছে। মারাঠা টেরিটরিটা স্যার এই কোস্ট অব্দিও ছিল না, এখানে ওটা সময় সময় চেঞ্জ হয়ে যায়। ওটা যখন পেশওয়া ছিল তখন ছিল, দেন পেশওয়া হলো আবার অন্য কেউ কনকোয়েস্ট করে নিল। আপনি যখন মারাঠা সম্বন্ধে কিছু দেখবেন, দেন আপনি পার্টিকুলার ওই টাইম পিরিয়ডের ম্যাপ দেখবেন, যে টাইম পিরিয়ড লিখছেন মনে রাখবেন, সেটাই শেখাচ্ছি আমি। কেন মারাঠার সম্ভাজি যখন আসে, দেন এই জায়গা অব্দি এসে যায়, দেন আবার কনকোয়েস্ট এরা করে নেই। যেই রাজা ওই ওখানে তো কোনো গ্যারেন্টি নেই, টেরিটরিতে আপনি গ্যারেন্টি নেই, আমাদেরও এখন গ্যারেন্টি নেই। ধরে নিন অরুণাচল প্রদেশ আমাদের অংশ আছে, আজকে যদি ওয়ার হয়ে যায়, চাইনিজ অ্যাগ্রেশন হয়, অরুণাচল প্রদেশ নিয়ে নেই, দেন ওদের টেরিটরি হয়ে গেল। এখন এটা হচ্ছে না, যেহেতু ইউএনও টিউএনও আছে, তখন তো ওগুলো ফ্রিকোয়েন্টলি বাড়ার ঝামেলা, যখন ইচ্ছে হবে আমি নিয়ে নিতে পারি, বুঝলেন? তো আপনি যখন যে ডেকেডের বা যে ইয়ারে লিখছেন, ওই ইয়ারটা চেক করে নেবেন কি আপনার ওই সময় কি ম্যাপ ছিল। ক্লিয়ার স্যার? দেন মুঘল কন্ট্রোলে ছিল না, হায়দ্রাবাদ, মারাঠা, ইংলিশ চারিদিক থেকে এর শত্রু ছিল, এটা শত্রু। ওডিয়ার ডাইস, নাম শুনেছেন? না মুঘলের পাশে আওয়াজ, মুঘলের পাশে এটা হ্যাঁ স্যার, এর আগেই তো বলি যে আপনি ম্যাপটা আবার ভুলে যাচ্ছেন স্যার। ওই না চার আজকে পৌঁছেছি, করাচ্ছে স্যার। চলুন এবার আপনি বিজয়নগর বলছেন, বিজয়নগর থেকে ম্যাসোর আসলো কিভাবে? হয়ে গেছে আপনার ম্যাপ, হয়ে গেছে, যা কোয়ারিজ হয়ে গেছে স্যার। ভিডিও শুট হচ্ছে, ভিডিও পেয়ে যাবেন আপনি, ঠিক আছে? সো আমাদের হচ্ছে ওডিয়ার ডাইনেস্টি। আচ্ছা, মেডিভেল ইন্ডিয়ার একটা টপিক আছে বিজয়নগর এম্পায়ার। এরকম করে বড় একটা বিজয়নগর এম্পায়ার, ঠিক আছে? বিজয়নগর এম্পায়ার বেস্ট কিংকে বলা হয় কেডিআর, কৃষ্ণদেব রায়। আমি এখানে লিখে দিলাম আবার কৃষ্ণদেব রায়, কৃষ্ণ দেবরায়া। কৃষ্ণদেবরায়া এই তো কিং, এবার এই কিংকে তো নিজের সাম্রাজ্য চালাতে হবে। সাম্রাজ্য, এত বড় সাম্রাজ্য কিভাবে চালাবে? দেন সাম্রাজ্য অবভিয়াসলি ইনি কি করবেন? প্রভিন্স ওয়াইজ ভাগ করবেন। কৃষ্ণদেব রায়া, যেটাকে আমরা মুঘল টাইমে প্রভিন্স পড়েছিলাম, এই টাইমে সেটাকে বলা হয় রাজ্য। রাজ্য, এটা প্রভিন্স ইংলিশে লিখলাম, কিন্তু এই টার্ম ঠিক লিখলে এটাই বলে, ওনারা বলতে নিজের ল্যাঙ্গুয়েজে রাজ্য, যেমন আমরা বলি এখন রাজ্য, রাজ্য। এই রাজ্যতে প্রভিন্সকে রাজ্য বলা হয় ওদের ল্যাঙ্গুয়েজ। বলেন কি কোয়েশ্চেন? এবার টার্ম থেকে এসে আপনাকে বলতে হবে, যখন কোয়ালিটি পড়ানো হবে তখন টার্ম অনেক জায়গা থেকে আসতে পারে।
এই হিন্দি হার্টল্যান্ড থেকে আসতে পারে, বুঝলেন? মিলিটারি চিফ আমরা জেনেছি মোগলদের সময় মোগলের এম্পায়ার উপরে বসে থাকতেন, একবার জেনে নিই আমরা। এম্পায়ার উপরে বসে থাকতেন, এর নিচে আপনার কি থাকতো? প্রভিন্স থাকতো। এই প্রভিন্সগুলোতে উনি তিনটে নিজের লোককে রিক্রুট করতেন। একজন থাকতেন সুবেদার, একজন থাকতেন কি দিওয়ান, আর একজন থাকতেন মিরবাক্স। এটা বারে বারে পড়ানো হচ্ছে, মনে রাখবেন। এম্পায়ার এখানে বসে থাকতেন, এম্পায়ারকে ডিরেক্টলি এরা খবর দিত। এরা কোথায় বসে থাকতো? প্রভিন্সে। বুঝে গেছেন? প্রভিন্সের সবচেয়ে হেড থাকতো সুবেদার, ল অ্যান্ড অর্ডার সব কিছু মেনটেন করার জন্য। দিওয়ান রেভিনিউ, মিরবাক্স মিলিটারি। এদের ক্ষেত্রে প্রভিন্সকে শেষ করে এরা রাজ্য স্টার্ট করলো। রাজ্যেতেও একজন মিলিটারি চিফ রাখলো। এই মিলিটারি চিফের দায়িত্ব হলো কি? এই মিলিটারি চিফের দায়িত্ব হলো এই যে প্রভিন্সগুলো আপনাকে দিয়েছি, এক একটা মিলিটারি চিফকে এক একটা প্রভিন্স দেওয়া হবে, একজনকে সব কিছু দেওয়া হবে না, ঠিক আছে? এই যে আপনাকে প্রভিন্স ও রাজ্য, ম্যাম আপনারা যদি না শোনেন দেন লস হয়ে যাবে, শুনে নিন দেন আমি দাঁড়াবো, নোট ডাউন করবো, সেটা আপনার সুন্দর। এই যে প্রভিন্সে আমি প্রভিন্স মানে রাজ্যতে একজন মিলিটারি চিফ দিয়েছি, এই মিলিটারি চিফের কাজ হলো এখান থেকে যা রেভিনিউ আসবে আপনি নিজের স্যালারি রাখবেন, আর আপনার আন্ডারে যে মিলিটারিগুলো কাজ করে তাদেরকে স্যালারি পে করবেন, বাঁচার পর স্যালারিটা আমাকে পে করবেন। এটা ছিল কেডিআরের নিয়ম। দেন এই মিলিটারি চিফকে এরা বলতো নায়কা, লিখবেন নায়কা। দেন তার মানে হলো নায়কার কাছে রেভিনিউ রাইটসও আছে এন্ড নায়কার কাছে মিলিটারি রাইটসও আছে। এখানে ডিফারেন্স ছিল, দিওয়ান রেভিনিউ রাইটস, মিরবাক্স মিলিটারি রাইটস। কিন্তু এখানে নায়কার কাছে দুটোই কি, নায়কা আমি আপনাকে অ্যাপয়েন্ট করলাম, একটা রাজ্য দিয়ে দিলাম, ওই রাজ্য থেকে আপনি মিলিটারির চিফ আছেন, মিলিটারি কন্ট্রোল করবেন এন্ড রেভিনিউ আপনি কন্ট্রোল করবেন, এন্ড আপনি রেভিনিউ যা স্যালারি বাঁচে নিজেরটা আর আপনার সৈন্যকে দিয়ে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমাকে সেন্ড করে দেবেন, আমি নিজের কাছে সঞ্চয় করে দেবো। এবার কোয়েশ্চেন হলো নায়কা এই প্রভিন্সের হেড ছিলেন, কিন্তু বসতেন যেখানে কেডিআর বসতো সেখানে, মানে ক্যাপিটালে, বুঝলেন? রাজা যেখানে থাকবে সেখানেই নায়কা থাকবে, মিলিটারি চিফ তো ওর পাশেই থাকবে। দেন মিলিটারি চিফ যদি ওর পাশে থাকে তাহলে এখানে রেভিনিউ সুন্দরভাবে ব্যবস্থা করবে কে? দেন ইনি কি করলেন, নায়কা নিজের আন্ডারে থেকে আমারম নায়কা নিয়োগ করলেন। আমারম নায়কা, এটাকেই আপনি বুকে অনেকগুলো বুকে অনেক নাম পাবেন, কোথাও আমারম নায়কা, কোথাও পাবেন আপনি আমার নায়কা, যেটা ইচ্ছে আপনার নিয়ে নেবেন, দুটোই সেম। হ্যাঁ আসুন না, আমারম নায়কা, আমার নায়কা কি সেটা বলবেন? প্রিয়াঙ্কা ভিডিও শুট হচ্ছে, গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনি ওখান থেকে ইন্ট্রোডাকশন দেখে নেবেন, আপাতত এখান থেকে শুনুন। আমি কি বললাম, মিলিটারি চিফ ছিল নায়কা, নায়কা আছে ক্যাপিটালে, ক্যাপিটাল আছে পেনুগোন্ডা, পেনুগোন্ডায় বসে আছে, বা আপনি ধরে নিন বিজয়নগরে বসে আছে, ওর ভেলোরে বসে আছে, যেখানেই বসে থাকে। এর কাজ কি, রেভিনিউ কালেক্ট করে নিজের রাখা এন্ড দেন রাজাকে পাঠানো। ইনি ওখান থেকে কিভাবে কন্ট্রোল করবে, ইনাকে যদি রাজ্যে দেওয়া হয়, দেন ইনি কি করলেন, নিজের আন্ডারে আরো একজন মানুষকে সিলেক্ট করলেন, ওনাকে বললেন কি আপনার দায়িত্ব হলো এই জায়গার রেভিনিউ গুলো কালেক্ট করে আমাকে পাঠানো, দেন আমি ডিস্ট্রিবিউট করব আমার নিজের জন্য আর আমার মিলিটারি চিফের জন্য, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমি এখানে পাঠিয়ে দেব, কিন্তু এই যে পুরোটা ল্যান্ড আছে এই ল্যান্ডের এইটুকু অংশ আপনার থাকলো, এখান থেকে যা রেভিনিউ আসবে আমি বললাম এই পুরোটা ল্যান্ড আছে, এই পুরোটা ল্যান্ড নায়কা, এই পুরোটা ল্যান্ড নায়কা, নায়কা এখান থেকে যা রেভিনিউ আসবে নিজের কাছে নিজের স্যালারিতে রাখবে এন্ড নিজের যে মিলিটারি মানুষগুলো আছে তাদেরকে স্যালারি পে করবে, রেস্ট অফ দা কোথায় পাঠিয়ে দেবে, কৃষ্ণদেবের আয়াকা। ঠিক আছে, নায়কা বললো আমি তো ক্যাপিটালে বসে আছি, আমি তো যেতে পারবো না, আমি নিয়োগ করলাম এএন, আমারম নায়কা, এএন কে নিয়োগ করলাম, এন বললাম এত বড় ল্যান্ডের মধ্যে এইটুকু জমি 100 বিঘা জমি তোমার, এখানে আমি কিছু রেভিনিউ নেব না, সরকারও নেবে না, রাজাও নেবে না, এর রেভিনিউ যা হবে সবগুলো তুমি দেখে নাও, শর্ত হচ্ছে রেস্ট অফ দা রেভিনিউ তোমাকে দেখতে হবে, কালেক্ট করে আমাকে পাঠাতে হবে।
আমি আমার নায়িকা কি একটাই হয়? একটাই একটা প্রভিন্স যতগুলো প্রভিন্সিয়াল নায়িকা এখানে এক একটা জায়গায় আমারম নায়িকা অনেকগুলো রিক্রুট করে দেবে। এক একটা ল্যান্ড আছে, এই ল্যান্ডের জন্য একজন আমারম নায়িকা, এই ল্যান্ডের জন্য একজন আমারম নায়িকা, এই ল্যান্ডের জন্য এরকম করে উনি ডিস্ট্রিবিউট করে দেবে। নায়িকা একজন থাকবে, আমারম নায়িকা নিজের থাকবে। এবার রেভিনিউ আমি একটার বললাম, এখানে 100 বিঘা বললাম, ওই তো জমি আছে 50,000 বিঘা। এবার 10 জন আমারম নায়িকা আছে তো 1000 বিঘা গেল, দেন 40,000 বিঘা তো আছেই ওর কাছে, কিন্তু ওকে তো কাজ করতে হচ্ছে না, ফ্রি ফান্ডে এরাই ম্যানেজ করে সবগুলো তো পাঠিয়ে দিচ্ছে। বুঝে গেল? একজন নায়িকার আন্ডারে আমারম নায়িকা কি একজন না বেশি? এবার আমারম নায়িকা 10 জন হতে পারে, 1000 জন হতে পারে। আমি জাস্ট এখানে বলছি না 1000 বিঘা বা 100 বিঘা দিচ্ছি, আমি জাস্ট একটা অ্যামাউন্ট বলে দিচ্ছি। এবার যদি দেয় তো ও তো রাজা আছে, ও তো অল্পই দেবে, এইটুকু জমি দিল, ওই তো ওকে বললো ঠিক আছে তোমার 20 বিঘা জমি থাকবে, 20 বিঘা জমি যা আপনার রেভিনিউ আসছে তুমি রেখে নাও, আমারম নায়িকা রেখে নাও, রেস্ট অফ দা যে আরো 150 বিঘা জমি আছে ওটার রেভিনিউ আমাকে পাঠাও। তো নায়িকার তো কোনো কাজ নেই, ও ফ্রি ফান্ডে রেভিনিউ নিচ্ছে, এরকম করে নিজের আন্ডারে আমারম নায়িকা রাখে। এবার আমারম নায়িকা কি করলো কি আমি যখন এখানে এ তো পেয়ে গেছি, দেন আমি সুন্দরভাবে ব্যবস্থা চালানোর জন্য আমি করলাম কি আমার আন্ডারে আয়াগারা সিস্টেম ইন্ট্রোডিউস করে দিলাম। আয়াগারা সিস্টেম মানে একটা ভিলেজ বানাবো, ওই ভিলেজের মধ্যে 12টা ফ্যামিলিজ থাকবে, ওই 12টা ফ্যামিলিজ নিয়ে একটা হয়ে যাবে ভিলেজ, এই 12টা ফ্যামিলির দায়িত্বে আমি কিছু জমি দিয়ে দেবো, এরা এখানে রেভিনিউ ফার্ম করবে, দেন আমাকে দেবে, দেন আমি নায়িকাকে দেবো, নায়িকা দেব কৃষ্ণদেব রায়কে দেবে। এটাই হচ্ছে নায়িকা আমারম নায়িকা আয়াগার সিস্টেম। বুঝলেন? ধরে নিন আপনি আপনার পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশনে একজন নায়িকা আছে, আমারম নায়িকা আছে, ঠিক আছে। সাব ডিভিশনে আপনার একজন নায়িকা বসে আছেন, ডিস্ট্রিক্টে আছে রাজা কিং কৃষ্ণদেব রায়া। তো কৃষ্ণদেব রায়া সাব ডিভিশনের যে দায়িত্ব দিয়েছেন সেখানে কাকে দিয়েছেন? নায়িকাকে। নায়িকা নিজের দায়িত্ব পুলিশ স্টেশনের কাকে দিয়েছে? আমারম নায়িকাকে। একটা পুলিশ স্টেশনে কটা গ্রাম থাকে? সুজামাপের গ্রাম থাকে, সেরকম 12টা ফ্যামিলি নিয়ে এক একটা গ্রাম তৈরি করে দিল, ল্যান্ড কাল্টিভেশন করো, উৎপাদন বাড়াও, দেন আমাকে দাও, তোমাকেও সেফগার্ড রাখছি। এই যে আয়াগারা সিস্টেমের মধ্যে দিয়ে দুজন কমিউনিটি ডেভেলপ করে, যেটা হচ্ছে গৌড়া কর্ণাটকা এন্ড রেড্ডি অন্ধ্রপ্রদেশ, যাদের সরনেম রেড্ডি এন্ড যাদের গৌড়া, ওরা ভিলেজ হেডম্যান ওই যুগে। বুঝে গেছে? 12টা ফ্যামিলির মধ্যে 12টা ফ্যামিলি নিয়ে এক একটা গ্রাম করে এক একটা ল্যান্ড পিস। যারা রেড্ডি বললেন, আয়াগানা সিস্টেম যেটা বললেন ওইটা তারা হেড ছিল গ্রামের হেড। কোয়েশ্চেন এটা ছিল না, কোয়েশ্চেন ছিল এই যে নায়িকা, এদের মধ্যে একজন নায়কই ছিল ওডিয়ার ডাইনেস্টি, কমান্ডার ইন চিফ ও মিলিটারি চিফ কৃষ্ণদেব রায়া বা বিজয়নগর এম্পায়ার। কি বললাম আমি? কোয়েশ্চেন ছিল ওডিয়ার ডাইনেস্টি যিনি ফাউন্ড করেছিলেন তিনি ছিলেন নায়িকা অফ বিজয়নগর এম্পায়ার, মানে একটা রাজ্য বা প্রভিন্সের কমান্ডার ইন চিফ। যখন ব্যাটল অফ তালিকট হয় 1565 ব্যাটল অফ তালিকোটা হয়, এই তালিকোটায় কেডিআর হেরে যায়। দেন এই ডাইনেস্টি 1640 অবধি অল্প করে চলতে থাকে। 1640 পর থেকে এখানে যে নায়িকা ছিলেন ওডিয়ার ডাইনেস্টির মানুষটা, ইনি ভেঙে নিজের একটা ম্যাসো ডাইনেস্টি কনক্লুড করে নেন বা নিজের টেরিটরি বানিয়ে নেন। এই জন্যই আপনাকে এই নায়িকা আয়াগার নায়িকা আমার নায়িকা পড়ানো, এটা আপনি টপিক নয়। বুঝলেন কি বললাম? তাহলে পুরো বিজয়নগর ডাইনেস্টি নেয়নি, ওর যতটা প্রভিন্স ছিল সেইটাকে থেকে মাইসুর নায়িকার যা প্রভিন্স ছিল আর যা পাওয়ার ছিল, প্রভিন্স না যা পাওয়ার ছিল, যত দূর অবধি ও নিজের পাওয়ার চালাতে পারে সেটা নিয়ে ও মাইসোর ডাইনেস্টি। মাইসোর ডাইনেস্টি বিজয়নগরটা নেয়নি, ওডিয়ার ডাইনেস্টি না, পুরো বিজয়নগরের মধ্যে অংশ তো ডেক্কান সালতানাত নেবে লড়াই। ক্লিয়ার কিভাবে মাইসোর ডাইনেস্টি আসলো, ওডিয়ার ডাইনেস্টি আসলো? মাইসোর ডাইনেস্টি তো না, ওডিয়ার ডাইনেস্টি আসলো। বেসিক্যালি ওডিয়ার ডাইনেস্টি কিচ্ছু না, বিজয়নগর এম্পায়ারের একজন নায়িকার কনক্লুড করা বা কনকোয়েস্ট করা একটা পিস অফ ল্যান্ড। আর কোনো কোয়েশ্চেন? রাইট ডাউন করো যা লেখা।
ओडिया नायका इज इक्वल टू ओडिया डायनेस्टी তার নিচে আমার নায়কা আয়াগার সিস্টেম যেহেতু একজন মিলিটারি চিফ যদি হয়ে যান দেন উনি তো রেভিনিউ কালেক্ট করছেন এন্ড মিলিটারি পাওয়ারও থাকছে দেন ইজিলি উনি নিজের ডাইনেস্টি শুরু করতে পারবেন যেমন ওয়াজির করে নিত আমাদের সময় যেমন দিওয়ান ঝামেলা করে নিত মোগল ডাইনেস্টির সময় বুঝেছেন স্যার স্যার নয় আপনি কি নাম ছিল ভুলে গেছি কিশোর তাহলে ওটা ল সিস্টেম লটা মানে তো রেভিনিউ কালেক্ট করতে আর রেট কি জেনে এবার পড়াচ্ছি কি আমি আপনাকে ওই টপিক বোঝানোর জন্য ওখানে ঢুকলাম নাহলে আমি জানি ইন্টারেস্ট আপনার গ্রো হতেই থাকবে দেন দেখতে আমি বিজয় নেবার পর সেই জন্য শর্টেন সাইজে আমি এখন জাস্ট নায়কা আমার নায়কা এটা নিয়ে পয়সা আমাদের কাছে বিশেষ করে হয়েছে 3-4 পয়সা এসছে নায়কা মিলিটারি চিফ তাদের আন্ডারে ছিল আমার নায়কা নায়কা যখন আপনার মেডিভেল ইন্ডিয়া পড়ানো হবে এখন তো ইজি হয়ে যাবে হয়তো অফলাইনে এটা চলছে অ্যান্ড অনলাইন ডিজিটাল বোর্ডে আমি প্লে লিস্ট করে মেডিভেল ইন্ডিয়া কমপ্লিট করছি দেন আপনার ইজি হবে আপনার টাইমও বাড়বে প্লে লিস্ট অন করে দিয়েছেন বুঝে গেলেন ক্লিয়ার স্যার আর কোনো কোয়েশ্চেন নেই সেটা 12টা করে ফ্যামিলি ছিল বেশি কম ভিলেজ পাওয়ার না ডাইনেস্টি একটু ভালো আয়াস না জেনেগা থেকে একটু নাকি না বর্ধমান উনি পড়লো আগে রাতে সে বর্ধমান বাড়ি তাহলে অডিয়া ডাইনেস্টির আন্ডারে বড় হয় হায়দার আলী বুঝলেন সেকেন্ড থার্ড নাম্বার পয়েন্টই আছে আমাদের থ্রেট টু ইন্ডিপেন্ডেন্ট স্টেট আপনাদের কাছে যা রেফারেন্স বুক হবে যেই বুক আপনি ফলো করুন पूनम दालाल दाहिया सोनाली बंसल दीपान चंद्र सतीश चंद्र যেই বুক যেই অথেন্টিক বুক ফলো করুন এই ওয়েতে যখন পড়ানো হয়ে গেছে দেন আপনি একবার গো থ্রু করবেন ওই চ্যাপ্টারগুলো দেন আপনার খুব ইন্টারেস্ট জাগবে দেন টার্মগুলোর সাথে আপনার কনফ্লিক্ট আর থাকবে না দেন পুরো হিস্ট্রি জিওগ্রাফি জিওপলিটিক্স সবগুলো সুন্দর করে বুঝতে পারবেন দেন আপনি যদি আপনার নিজের এক্সট্রা করে নোটস বানাতে চান দেন আপনি তখন বানাতে পারবেন নোটস বানানোর জন্য আপনি ক্যাপেবল আছেন কিভাবে বানাতে থ্রেট টু ইন্ডিপেন্ডেন্ট স্টেট কোন ইন্ডিপেন্ডেন্ট স্টেট ফার্স্ট কোয়েশ্চেন হবে এটাই তো ওডিয়া ডাইনেস্টি এস্টাবলিশ হয়েছে মানে মাইসোর হয়ে গেল মাইসোর এখন ফর্মে আছে ইন্ডিপেন্ডেন্ট স্টেট 1761 এ সরি ইন্ডিপেন্ডেন্ট স্টেট के थ्रेड আছে তিনটি জায়গা থেকে ফার্স্ট ইজ মারাঠা second is Hyderabad third is English এই পুরো কিংডম তো মারাঠা এন্ড এখানে আছে আপনার ম্যাসো দেন রেড তো এরা এখানেও চালাবে রেড এখানেও চালাবে রেড এখানে এদের কাজই আছে রেড চালাবে দেন এই জায়গাটা এই যে জায়গাটা হায়দ্রাবাদে পুরো ম্যাপ উল্টো পাল্টো হয়ে গেছে অ্যান্ড এই জায়গাটা এটা তো পুরো ব্রিটিশ কন্ট্রোলে ব্রিটিশরা নিজামকে এখন কন্ট্রোলে রেখেছে অ্যান্ড ব্রিটিশরা এই জায়গায় বেশিরভাগ অ্যাক্টিভ দেন এই জায়গায় যদি কেউ পাওয়ারফুল হয় অ্যান্ড সেটা ব্রিটিশের পলিসির এগেনস্টে যায় দেন এরা তো এখানেই অ্যাটাক মারবে মারাঠাদের নিজের স্বার্থ কি আছে আমাদের রেভিনিউ কালেক্ট করতে হবে এন্ড তার সাথে আছে কি ব্রিটিশ মারাঠা এন্ড হায়দ্রাবাদ কোয়ালিশন করবে যে আমাদেরকে ম্যাসোরকে হারাতে হবে যে মারাঠার শত্রু সে ব্রিটিশের শত্রু যে ব্রিটিশের শত্রু সে মারাঠার শত্রু এরকম ভাবে তো সাবসিডিয়ারি অ্যালায়েন্স আসবে দেন সেই অ্যালায়েন্সের মাধ্যমে এরা ম্যাসোরকে কার্নেটিকে তো ব্রিটিশ ছাড়া ফ্রেঞ্চ না ফ্রেঞ্চ নেই তো ফ্রেঞ্চ উঠে গেছে তৃতীয় প্যারিস চলে গেছে হ্যাঁ
এই তিনটে ছিল থ্রেড ইন্ডিপেন্ডেন্ট স্টেট হওয়ার ক্ষেত্রে ওডিয়া ডাইনেস্টি। ওডিয়া ডাইনেস্টি হয়ে গেছে, লোকেশন হয়েছে, থ্রেড টু ইন্ডিপেন্ডেন্ট স্টেট হয়ে গেছে। এবার আমাদের মেইন কন্টেন্টার, মেইন সাবজেক্ট ওয়েডিং দিন হয়ে যাবে। আমাদের রিপোর্ট স্যারের নাম টিপু সুলতান খান, ওনার বাবার নাম হায়দার আলী খান। মিলিয়ে মিলিয়ে দেখছি। ওনার বাবা হিস্ট্রি মাস্টার্স করা মানুষ, ফার্স্ট ক্লাস ফার্স্ট স্কুল, ভালো টিচার। আমাদের পড়াতেন খুব কম পড়াতেন। তার মানে রিপনের দাদু কোনোদিনও নিজের ছেলের নাম ওই নামে রাখেনি, ওনার দাদু শিক্ষিত ছিলেন না, এমনি রেখে দিয়েছে। ওনার বাবা ভালো টিচার। হায়দার আলী, এমনি আর্লি লাইফ আপনাকে একটু জানতে হবে, কিচ্ছু নেই, জাস্ট হর্সম্যান ছিলেন, খুব সুন্দর ঘোড়া চালাতেন। Second, foundation of Mysore state. এবার Mysore state আছে, এতদিন অব্দি ওডিয়া ডাইনেস্টি চলছে। হ্যাঁ স্যার, এত দেরি স্যার, ট্রেন মিস হয়ে গেছে। আপনি ওই মাইসোরে ওডিয়া ডাইনেস্টি টিম ছিল। ওডিয়া ডাইনেস্টির একজন পিএম ছিলেন, প্রাইম মিনিস্টার। এই প্রাইম মিনিস্টারের নাম ছিল নঞ্জরাজা। এই নঞ্জরাজকে ওভারথ্রো করে হায়দার আলী ফ্রম থেকে সরিয়ে দেয়। সিংহাসন থেকে না, পিএম পদ থেকে, পিএম ডেজিগনেশন থেকে এই নঞ্জরাজকে ওভারথ্রো করে দেয়। কে করে? হায়দার আলী। দেন এখানে কিং কে ছিলেন? কিং তখন ছিলেন ওডিয়া ডাইনেস্টি কৃষ্ণরাজা ওডিয়া টু। কৃষ্ণরাজা ওডিয়া টু। আচ্ছা, এই নামগুলো যেরকম ভাবে লেখা সেরকম ভাবে মনে রাখবেন। এখানে ভুল করে আপনি বলবেন না চিক্কা কৃষ্ণরাজা। চিক্কা কৃষ্ণরাজা ইনার বাবার নাম। সবাই কৃষ্ণরাজাই আছে। তো কারণটা ভালো করে রাখবেন, না মোগল থেকে বেশি জানলে এখানেই করবেন। আমি কি বললাম, যখন মাইসোর স্টেট ফাউন্ড করা হয় তখন কিং ছিলেন কৃষ্ণরাজা ওডিয়া টু। ইনার বাবার নাম চিক্কা কৃষ্ণরাজা। এই কৃষ্ণরাজা ওডিয়া টু এর ছেলের নাম নঞ্জরাজ, বুঝলেন? ইনি ছিলেন পিএম। পিএম কে যখন ওভারথ্রো করে দেওয়া হয়, দেন এই কৃষ্ণরাজা ওডিয়া টু কে হাউস অ্যারেস্ট করে হায়দার আলী, আর হাউস অ্যারেস্ট করে ওনাকে ইনার প্যালেসেই বন্দি করে রাখে। হাউস অ্যারেস্ট করে ইনাকে ইনার যে প্যালেস ছিল ওই প্যালেসের মধ্যেই এজ এ প্রিজনার রাখা হয়। ডক্টর নট ল্যাবসের মধ্যে ওটাই করেছিল ব্রিটিশরা, এই ওডিয়া ডাইনেস্টিকে আমরা দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট আমার সভাপতি সার্বভৌমত্ব অ্যাকসেপ্ট করে নিন, সানাদের মাধ্যমে গিফট করে দেওয়া হবে। সম্বন্ধে বলুন ওনার সিচুয়েশনটা আগে আপনি নিজের জায়গায় দেখবেন। সিচুয়েশন অনুযায়ী মানুষ তো সবাই ভালো, সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। দেন তাহলে কৃষ্ণরাজা ওডিয়া টুকে হায়দার আলী হাউস অ্যারেস্ট করে ইনার যে পিএম ছিলেন নঞ্জরাজকে এখান থেকে সরিয়ে দেন, নিজে হয়ে যান। এই জন্য তিনি জানতেন যদি ওডিয়া ডাইনেস্টি থাকে দেন ব্রিটিশরা আজ না কাল কনকোয়েস্ট করে নেবে। এন্ড ওডিয়া ডাইনেস্টি ইউরোপিয়ান টেকনোলজিতে নিজেকে ইনভেন্ট করছে না। দেন আমি যদি একে সরিয়ে দিই, ফ্রেঞ্চের সাহায্য নিয়ে যদি এই টেকনোলজিটা হাই করে রাখি, দেন আমি ব্রিটিশকে পরাজিত করে দিতে পারবো। হর্সম্যান আছে, মাস্ট বি উনি হেড হয়েছেন, হয়তো কোনো একটা জায়গার হেড ছিলেন। ডিন্ডিগুলের হেড দেওয়া হয়েছিল ওকে, বুঝলেন? একটা জায়গা আছে, এই জায়গায় ডিন্ডিগুল, তামিলনাড়ুতে এখন করে
দিনদি কিংস্টারের দিনগুলো কি ওই হ্যাঁ, আনফ্যাক্টরি স্যার। করেছে ओवरथ्रोन যখন করে নঞ্জর আজকে কৃষ্ণ রাজা অর্ডার টু কে হাউস অ্যারেস্ট করলো এজ এ প্রিজনার হিসাবে প্যালেসেই রাখলো, সব খাওয়া দাওয়া সব আছে, কিন্তু আপনি বাইরে বেরোতে পারবেন, আপনার যা আরাম করার আরাম করুন, সব সাম্রাজ্য আমি সামলাবো। অ্যান্ড আমি এজ এ হায়দার আলী আমার এক্ষেত্রে কোনো রাজা বা সুলতানের টাইটেল অ্যাড করবো না, যেহেতু আমি আপনাকে হাউস অ্যারেস্ট করে আপনারই সাম্রাজ্য আমি জাস্ট চালাচ্ছি। দেন যতদিন আপনি জীবিত আছেন ততদিন আমি নিজেকে রাজা ডিক্লেয়ার করবো না, নিজেকে সুলতান declare করবো। বুঝে গেছে? Foundation এ কারো কোনো question? আপনাদের হিস্ট্রির অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আপনারা ম্যাথডও জেনে নিয়েছেন কিভাবে পড়তে হবে and কিভাবে প্রেজেন্টেশন দিতে হবে ও লিখতে হবে। যখনই কোনো রাজা রাজত্বে আসবে বা যে কোনো মিলিটারি চিফ নিজের আন্ডারে কোনো এরিয়াকে বা পিস অফ ল্যান্ডকে বা কোনো ডাইনেস্টিকে নিজের আন্ডারে নেবেন, উনি ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জই করবেন, যেহেতু রেভিনিউ ওনার দরকার আছে। এটাকে আপনাকে প্রত্যেকবার এটাই করানো হচ্ছে, আমাদের ক্ষেত্রেও সব দিওয়ানগুলো ওটাই করলো, আমাদের নবাবগুলো করলো, বেঙ্গলের ক্ষেত্রে মুর্শিদুল খান সেই করলো, যে আপনি যখন নতুনভাবে রাজা হচ্ছেন, নতুনভাবে লিডার হচ্ছেন, দেন আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, আপনার মতো সাজাতে হবে। এর আগে তো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ওডিয়ার ডাইনেস্টির অ্যাকর্ডিংয়ে চলছিল, ওডিয়ার ডাইনেস্টির মানুষগুলো হেড ছিল, দেন ওরা হয়তো আপনাকে রেভিনিউ দেবে না, দেন আপনাকে চেঞ্জ করতে লাগবে, এটা নর্মাল ব্যাপার। এটা তো আপনার প্রত্যেকটা ডাইনেস্টি চেঞ্জ করার ক্ষেত্রে শিখে যায়। এর মধ্যে কি কি চেঞ্জ করবে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম চেঞ্জের মধ্যে? ফার্স্ট ওয়ান ইজ ফার্স্ট ইনি করবেন রিস্ট্রাকচার of Mughal administration. ওডিয়ার ডাইনেস্টিতেও মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, যেহেতু মুঘলরা খুবই পাওয়ারফুল ছিল নিজের যুগে, অ্যান্ড এখনো মুঘল চলছে, যেহেতু না মুঘল শেষ হয়ে গেছে, কিন্তু মুঘলের ওই যুগে মুঘলরা পাওয়ারফুল ছিল, তো মুঘলদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম খুবই সুন্দর ছিল। আকবরের সময় আমরা পড়েছিলাম, আকবরের সময় কি হয়েছিল কি এম্পায়ার এম্পায়ার এখানে বসে থাকবে, এন্ড এম্পায়ার তিনজন মানুষকে রিক্রুট করবে, মীর বখশি, দিওয়ান আর সুবেদার, এন্ড এরা ডিরেক্টলি এম্পায়ারকে রিপোর্ট সাবমিট করবে। এই চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেমের জন্য এম্পায়ার আকবর থেকে ম্যাক্সিমাম অরঙ্গজেব অব্দি কোনো বিদ্রোহ সেই পাওয়ারফুল বিদ্রোহ হয়নি, প্রজারা শান্তভাবে সব কিছু মেনে নিয়েছিল। এত সুন্দর অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম থাকার জন্য বিজয়নগর এম্পায়ার বা ওডিয়া ডাইনেস্টি যখন ওই মুঘলদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমকেই অ্যাডপ্ট করে রাখে ওরা, কিন্তু মুঘল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমকে হায়দার আলী নিজের মতো করে রিস্ট্রাকচার করে। রিস্ট্রাকচারের মধ্যে কি করে? ডাইরেক্ট ট্যাক্স পিজেন্টের কাছ থেকে নেয়, মাঝখানে ইন্টারমিডিয়েটারি কাউকে রাখে না, অ্যান্ড ডিসকারেজিং জমিদার ক্লাস দেশমুখ যেখানেই বলছে ডাইরেক্ট ট্যাক্স মানে কি? এখানে আছে হায়দার আলী, আগে হতো এখানে ইন্টারমিডিয়েটারি হিসাবে কেউ বসে যেত, সুবেদার, দিওয়ান, মীর বখশি, এই জিনিসটাকে অ্যাবলিশ করে দেয়। ইনি বলেন, হায়দার আলী বলেন, পিজেন্টরা ডিরেক্টলি আমাকে ট্যাক্স দেবে, যতগুলো পিজেন্ট আছে পিজেন্টরা ডিরেক্টলি আমাকে ট্যাক্স দেবে। আমাকে কিভাবে ট্যাক্স দেবে? ল্যান্ড রেভিনিউ এর একটা ফরম্যাটই আছে টিপু সুলতানের সময়, দেন ল্যান্ড রেভিনিউটা আমি ওটা টপিকই আছে টিপু সুলতানের সময়। ইন্টারমিডিয়েটারি কাউকে বসাবে, পিজেন্ট আছেন মাঝখানে আমার একজন অফিসার বসিয়ে দেবো, ওই অফিসারের মাধ্যমে আপনারা সবাই দেবেন,
মুঘলদের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট তিনজন ছিল, সুবেদার, দিওয়ান এন্ড মিরাজ। অফিসারদের তাহলে সেটারই রোলটা সেটারই হলো তার। হ্যাঁ, দিওয়ানের কাজ কি ছিল? রেভিনিউ কালেকশন করা। মিরবাক্সের কাজ কি ছিল? রেভিনিউ নিজের কাছে রাখা, মিলিটারি অর্গানাইজেশন করা। সুবেদারের কাজ কি ছিল? ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। এদের এই যে মানুষটা যাকে অ্যাপয়েন্ট করছি এর কোনো কাজ নেই, আমি জাস্ট রেখেছি আমার রাইট হ্যান্ড হিসাবে। আপনি কোনো কিছু করবেন না, আপনি আমার নামে ট্যাক্স নেবেন, নিয়ে আসবেন। আপনি যে বলবেন কি আপনার নামে ট্যাক্স হচ্ছে and আপনি দেখছেন, ওগুলো কিছু হবে না। মানে অলিখিতভাবে ছিল না ব্যাপার। হ্যাঁ, ওরা কথা বলতে পারে। আপনি যে ল্যাঙ্গুয়েজ হিস্ট্রি ল্যাঙ্গুয়েজে ডিরেক্টলি প্রেজেন্ট আমাকে ট্যাক্স পে করবে। আপনি ডাইরেক্ট ট্যাক্স কাকে দেন? সরকারকে। সরকারকে দিতে হবে। অলিখিতভাবে বা লিখিতভাবে তো সিএমকে দেন না, না। দেন ওটাই বলছি। হ্যাঁ। ডিসকাইজিং জমিদার্স এন্ড দেশমুখস। আমার কোয়েশ্চেন হলো জমিদার্স আপনি শুনেছেন, হোয়াই ইজ দেশমুখ ওয়ার্ড হিয়ার? বলুন, বলবেন? আমি ভাবলাম আপনি বলবেন। বলুন স্যার। খুব জানতাম স্যার। শুনতে খুব ভালো স্যার, লাগছে, জানি স্যার। পড়তে খুব ভালো লাগছে হিস্ট্রি, জানি। রিভিশন করতে খুবই বিচ্ছিরি লাগছে হিস্ট্রি, তাই না? আপনাদের এরকম অবস্থা হয়েছে। বলুন ম্যাম, স্যার, কেউ আছে? ম্যাম হাসছেন কেন? বলুন, আপনি বলুন। না চকলেট খাওয়া চলে গেছে। আরে তো না, বলুন। আমি আসলে বুঝতে পারছি, আমি বুঝতেও পারছি। স্যার, দেশমুখ তো মিডলম্যানের কাজ করছো না? Yeah, good job. শুনুন, ওই স্যার ওই যে রিতেশ দেশমুখ আছে ওর বাবা আপনাকে ট্যাক্স কালেকশন করতো মিডলম্যানের কাজ। আপনার সিলেবাস অনুযায়ী এন্ড সিলেবাসকে ইজিয়েস্ট ওয়েতে ফ্র্যাকশন অনুযায়ী আমি ভেঙেছি। আমার ওয়েতে আপনাকে নিয়ে যাচ্ছি যাতে ন্যাশনাল মুভমেন্টের ছোট্ট ছোট্ট ইনগ্রিডিয়েন্টসও আপনি কালেক্ট করে নিজে লিখতে পারেন, মানে নিজে আপনি ক্রিটিক্যাল অ্যানালাইজ করতে পারেন। আমি সেই জন্য এর আগে আপনার সরদেশমুখী এর চৌথ পড়িয়েছি। ওই সরদেশমুখী এর চৌথ পড়ানোর ক্ষেত্রে আমি বলেছিলাম শিবাজি মহারাজ উপরে আছেন, শিবাজি মহারাজ নিজে ট্যাক্স কালেক্ট করার জন্য একজন করে অনেকজন দেশমুখ রেখেছিলেন। এই দেশমুখ ছিলেন ভিলেজের হেডম্যান, এনাদের কাজই ছিল ট্যাক্স কালেক্ট করে শিবাজি মহারাজকে পাঠানো। এবং এই ওই দেশমুখই তো এখানে আছে, আর এটা তো দক্ষিণের দিকেই আছে, মারাঠা লাগোয়া এরিয়া, সেই জন্য এখানে তো দেশমুখ পলিসি থাকবে। জমিদার এই জায়গায় আছে, কিছু জমিদার এখানেও থাকবে, সেই জন্য জমিদার দেশমুখ যারা ওই সিস্টেমের মধ্যে ছিলেন তাদেরকে ডিসকারেজ করে দিলেন, অফ করে দিলেন। আপনার কোনো দায়িত্ব নেই রেভিনিউ নিয়ে, আর আমার মানুষ যাবে রেভিনিউ ডিরেক্টলি নেবে। তখন যদি অনলাইন যুগ থাকতো দেন কিউআর কোড পাঠিয়ে দেওয়া হতো, বলে দিতে হবে ট্যাক্স আমাকে ডিরেক্টলি পাঠিয়ে দাও। ওই সিস্টেমটাই আছে ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? বুঝলেন? কোনো কোয়েশ্চেন নেই? সেই জন্য দেশমুখ এন্ড জমিদার। স্যার দার মানে কি স্যার? এখানে দরজা, মালিক, জমির যে মালিক। এটাই তো বলছি। জমিদার মানে, জমির মালিক। দার মানে কি? মালিকগুলো আপনাকে লেখানো হয়েছে জমিন মানে ল্যান্ড, দার মানে হোল্ডার। সেই জন্য আপনার পরে গিয়ে জমিদারদের জন্য একটা অর্গানাইজেশন হয়, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, কিন্তু জমিদারদের সোসাইটি। বুঝতে গেছেন? রিলিজিয়াস টলারেশন। প্রত্যেকটা পয়েন্ট হিস্টোরিয়ানরা এক একটা ডাইনেস্টি সম্বন্ধে যা যা লিখেছেন তার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা লজিক থাকে। সেই লজিক বোঝানোটা, ওর বোঝার জন্য অ্যাবল করে দেওয়াটাই আমার কাজ। কোয়েশ্চেন হলো, আওয়াদে আমরা রিলিজিয়াস টলারেশন পড়লাম না, বেঙ্গলে আমরা রিলিজিয়াস টলারেশন পড়লাম না, কিন্তু স্যার ওডিয়া ডাইনেস্টি পড়ানোর ক্ষেত্রে যখন হায়দার আলী পড়াচ্ছেন আপনি রিলিজিয়াস টলারেশন হ্যাডিং দিচ্ছেন। আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে, ওরাও মুসলিম হেডম্যান ছিল বা নবাব ছিল, ইনিও মুসলিম হেডম্যান ওর নবাব আছেন বা যাই আছেন, কিন্তু এখানে রিলিজিয়াস টলারেশন আসতে পারে। সেটাই টলারেন্ট করতো, বাকিটা করতো না। হিস্টোরিক্যাল রেফারেন্স কিছু আছে, ভার্বাল মানবে নাকি? আপনি বিসিএস অফিসার হবেন বা হোয়াটসঅ্যাপে লিখবেন, দেন কাউন্টারে অনেকজন মানুষ থাকবে যারা হিউজ অ্যামাউন্ট নলেজ, আপনি বলবেন প্রুফ দিন।
রিলিজিয়াস টলারেশন এই জন্য নাকি ওরা ছিল না, ওরাও ছিল। রিলিজিয়াস টলারেশন এই জন্য কি ওডিয়া ডাইনেস্টির আন্ডারে ওডিয়ার রাজাও হিন্দু ছিল, ওডিয়া ডাইনেস্টির আন্ডারে ম্যাক্সিমাম পপুলেশনও হিন্দু আছে, বুঝে গেছে? রাজাও হিন্দু ছিল, ম্যাক্সিমাম পপুলেশনও হিন্দু, দেন তখন কোনো সমস্যা হয়নি। যেই পপুলেশন ম্যাক্সিমাম হিন্দু আছে, দেন কিংম্যান যিনি বসে গেছেন ওডিয়া ডাইনেস্টির অন বিহাফ অফ ওডিয়ান ডাইনেস্টি, তিনি একজন মুসলিম ম্যান। এন্ড ওনার দায়িত্ব কি হলো? ওনার দায়িত্ব হলো এই যে প্রজা আছে একে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন দেয়া, ওকে রিলিজিয়াসলি কোনো টাচ করবো না, রিলিজিয়াসলি কোনো ট্যাক্স ফ্যাক্স ইনভলভ হবে না, জাস্ট আমি অন বিহাফ চালাচ্ছি, সুন্দরভাবে চালাবো। সেই জন্য মিস্টার হায়দার আলী রিলিজিয়াসলি টলারেট ছিলেন। বেঙ্গলেও তো হিন্দুটা বেশি, বেঙ্গলের মুসলিম পপুলেশন ছিল এদের তুলনায় বেশি, তো কম্পারিজন তো হিন্দু বেশি ছিল। এদের তুলনায় বেশি। বেঙ্গলে হ্যাঁ, না, মুসলিম পপুলেশন বড় করে বেশি। এটা অনেকটা ওই আকবরের যে হ্যাঁ, আকবরের ট্যাগের ট্যাক্সটা আকবরের রাজপুতানা পলিসি আলাদা, যখন আকবর পড়ানো হবে আলাদা। এখানে মেন হচ্ছে এরা যেহেতু ফ্রাইচাইড টাচে আছে, দেন ডেমোক্রেটিক ভাবনা এদের মধ্যে আছে কি আমরা রিলিজিয়াস টলারেট হবো, আমাদের ডেমোক্রেসি হবে, ওয়েস্টার্ন ম্যানেজমেন্ট টেকনিক অ্যাপ্লাই করবো। এবার ওয়েস্টার্ন ম্যানেজমেন্ট টেকনিক যদি আমি অ্যাপ্লাই করি অ্যান্ড আমি যদি রিলিজিয়াস টলারেট না হয়, কাস্ট সিস্টেম অ্যান্ড রিলিজিয়াস সিস্টেম দেখি, দেন তো আবার ম্যানকে যখন লড়াই করতে যাবো এমনি এমনি করে কাটা হবে, যেটা আপনাকে ব্রাহ্মণিক্যাল অ্যাপ্রোচ অ্যান্ড আজরফ অ্যান্ড আজরাল সম্বন্ধে পড়ানো হয়ে গেছে, মনে আছে না ভুলে গেছে? রিলিজিয়াস টলারেট মানুষ ছিলেন। এবার রিলিজিয়াস টলারেট কিভাবে প্রুফ হবে? রিলিজিয়াস টলারেশন প্রুফ হবে এইভাবে কি ইনি যে হিন্দু ট্র্যাডিশন ছিল, ট্র্যাডিশন সেগুলোকে বরাবরই সুন্দরভাবে মেনটেন করেছে। ওখানে কোনো ট্যাক্স ইমপ্লিমেন্ট করা নেই, ওখানে কিছু করা নেই। আপনি প্রজা আছে, আপনার দায়িত্ব আছে, আপনার যা ধর্ম আছে আপনি সুন্দর করবেন। কিন্তু এজ এ ওডিয়া ডাইনেস্টি ওর এজ এ ম্যাসোর স্টেট আপনাকে খুব লয়াল থাকতে হবে স্টেটের ক্ষেত্রে, আপনি অন্য স্টেটের ক্ষেত্রে যাবেন না। এমনও লয়াল ছিল, এমন রিলিজিয়াস টলারেশন হায়দার আলী টিপু সুলতান ছিলেন। লাস্টে যখন রিলিজিয়াস জিনিসটা পড়ানো হবে টিপু সুলতানের সময়, শৃঙ্গেরি লেটার থেকে আমরা জানি, আমি কি বললাম প্রুফ বললাম, শৃঙ্গেরি লেটার থেকে আমরা জানি 1791-এ মারাঠারা যখন আক্রমণ চালায় 1791 টিপু সুলতানের সময়, দেন গোড্ডে সারদা টেম্পল ভাঙা হয়, গোড্ডে সারদার আইডলও অল্প ভাঙা হয় মারাঠা আর্মি দ্বারা। দেন সেই গোড্ডে সারদার টেম্পলকে ঠিক করা অ্যান্ড ওই আইডলকে ঠিক করার জন্য প্রতি মাসে ওর প্রতি 6 মাসে অন্তর অন্তর প্রিস্টকে স্যালারি পে করতে হবে, বুঝে গেছে? রিলিজিয়াস টলারেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যদি রেভিনিউ ব্যবস্থা ঠিক থাকে অ্যান্ড ম্যাক্সিমাম পপুলেশন যদি হিন্দু আছে, তাহলেও তো বিদ্রোহ হবে না। প্রজাদের কি চায়? প্রজা চায় আমার রেভিনিউ ঠিক থাকুক, দেন আমার পার্সোনাল ম্যাটারে আপনি আসবেন, দেন আপনাকে যা সাহায্য দেওয়ার আপনি দেবেন। এদের মূল ধারণা ছিল ওয়েস্টার্ন ম্যানেজমেন্ট যেরকমভাবে ব্রিটিশরা করছে সেরকমভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যদি ব্রিটিশ থেকে আমরা বাঁচতে চাই। আর যদি আমরা নিজেদের ওল্ড ট্র্যাডিশনে চলি, দেন ব্রিটিশদের সামনে উঠে যাবো। সেই জন্য অনেক জিনিসই করবে। হায়দার আলী ডান, হায়দার আলী এইটুকুই ছিল টপিকের মধ্যে। নেক্সট হেডিং ইজ টিপু সুলতান। এসে পেপারে আপনাকে ওখানে ইনক্লুড করতে হবে শৃঙ্গেরি লেটার্সে আপনি পড়েছেন, দেন আপনার এক্সামিনার যখন চেক করবে, দেন শৃঙ্গেরি লেটার্স ইদার গুগলে মারতে পারে, তাহলে ওটা বুকে করতে পারে, দেন শৃঙ্গেরি লেটার্সে কী কী হয়েছিল সব গুগলে আপনি জাস্ট একটা রেফারেন্স দিন। কোনোদিনও কোনো কিংকে বা কারো সম্বন্ধে আপনি কিছু লিখছেন, দেন এসে পেপারে লিখছেন 400 নাম্বারের, বা রেফারেন্সে আপনি 200 নাম্বার ইংলিশে বা বাংলার ক্ষেত্রে লিখছেন, হুট করে আপনি নিজের মতো কোনো লজিক দেবেন না, হুট করে না, উড়ে যাবেন আপনার নাম্বার, আপনি উড়ে যাবেন। আপনাকে প্রুফ দিতে হবে কি আপনি একে রিলিজিয়াস টলারেট বলছেন, তো প্রুফ কি আছে? আপনি যে একে বলছেন রিলিজিয়াস টলারেট ছিলেন না, তো প্রুফ কি আছে? বুঝে গেলেন? ন্যাচারালি এগুলোকে হ্যান্ডেল করবেন, নাহলে তো এক্সামিনার আপনাকে ফেল করে বসেছে, আপনি ভিডিও হতে ভেবেছিলেন দেন পান। হিস্টোরিয়ান যদি বলে থাকে দেন হিস্টোরিয়ান বলবে, আপনার কাছে যদি কোনো ডেটা থাকে দেন ডেটা দেবে। শৃঙ্গেরি লেটার্স ইজ এ ডেটা, বুঝে গেছেন? এখন আপনার কাছে ডেটা নেই, আপনাকে যদি বলি 1951 সালের সেন্সাসে
ধরে নিন ওয়েস্ট বেঙ্গলের ফিমেল লিটারেসি এত ছিল আর মেল লিটারেসি এত ছিল, আপনি নিজের ইচ্ছা মতো করে তো লিখতে পারেন না, ওখানে আপনার ডেটা দিতে হবে, ডেটা চেক করুন, ডেটা আপনি হিস্টোরিয়ানের কোড ওটা কোড করবেন, হিস্টোরিয়ান যেটা করছে ওটা কোড করবেন। ডেটা মানে আপনি সিঙ্গেলি ডেটার্স হলেন, টেম্পলের কোনো প্রিস্টের নাম আছে, প্রিস্ট বলেছেন, এগুলো হলো আপনার ডেটা। ঠিক আছে, টাইগার অফ ম্যাসোর কাকে বলে? Mysore. Known as Tiger of Mysore. তার বাবার ডেথের পর, after the death of Hyder Ali, he ascended the throne. Hyder Ali military reform. আপনাকে লজিক দেবো, ওরম বলে আজকে হবে না, তাহলে বা পরশু দিনের ক্লাস হবে। রিফর্ম অ্যান্ড মডার্নাইজেশন। ওর আপনি যদি বোঝার সাথে আপনি নিজের সাথে করতে পারেন, দেন টিপু সুলতানকে পরে আপনি অ্যাডও করে নিতে পারেন। হায়দার আলী চলছে, হায়দার আলী করতে পারেন আপনার জন্য অ্যাজ ইউ উইশ। যখন করছি দেন ইনি মিলিটারি রিফর্মের ক্ষেত্রে আর মডার্নাইজেশনের ক্ষেত্রে কি কি কন্ট্রিবিউশন করেছিলেন সেটা তো আমাদের করতে হবে। টিপু সুলতান না হায়দার আলী? হায়দার আলী। হায়দার আলী লিখে দিতে পারতেন না। লেখেন, আপনি লিখে দিন, আমি লিখেছি অন্য লজিকে। ওকে, বুঝে গেছি আপনাদের ঝামেলা। টিপু সুলতান কেটে দিন, এটা কমপ্লিট হওয়ার পর দেন টিপু সুলতান ওখানে অ্যাড করে দিন। ওকে, বুঝে গেলেন? টিপু সুলতান কেটে দিন, হেডিং কেটে দিন। এখন আপনি এই পয়েন্টটাই রাখুন, আপনি বুঝতে পারবেন না, পরে যখন হিস্ট্রি কমপ্লিট হবে তখন বুঝতে পারবেন। মিলিটারি রিফর্ম অ্যান্ড মডার্নাইজেশন হেডিংটা দিয়ে দিন। দেন ফার্স্ট হচ্ছে কেএফসি। কেএফসি বলেই মনে রাখবেন, নলেজ। এই পয়েন্টটা আমার মনে থাকে, তাই জন্য কেএফসি, নলেজ ফ্রম ফ্রান্স। কেএফএফ আছে, আমি সি করি, নলেজ ফ্রম ফ্রান্স। Hyder Ali, second Anglo-French War. Anglo-French War is a Fauzdar of Dindigul involvement. देखलें involvement. Anglo-French War second day, আমরা জানি ফার্স্ট অ্যাংলো-ফ্রেঞ্চ ওয়ার ইউরোপিয়ান রিজনে হয়েছিল, থার্ড অ্যাংলো-ফ্রেঞ্চ ওয়ার ইউরোপিয়ান রিজনে হয়েছিল, সেকেন্ড অ্যাংলো-ফ্রেঞ্চ ওয়ার আপনার ইন্ডিয়ান রিজনে হয়েছিল। এটা আপনাকে পড়ানো হয়েছে, যদি বলে যাবেন তো ধন্য আছেন আপনি, যদি মনে রাখেন ধন্য আছে। রানু ম্যাম ভুলে গেছেন ফ্রেঞ্চ ওয়ার, না মনে আছে ম্যাম? ঘুমিয়েছিলেন? ইজিলি বলে বলে লড়াই হচ্ছে, ওরা নিজের লড়াই করেনি, আমি একটু ঘুমিয়ে নিই। এনিওয়ে, নলেজ ফ্রম ফ্রেঞ্চের মধ্যে এই জিনিসটাই মনে রাখতে হবে কি ফ্রেঞ্চের নলেজ হায়দার আলীর ছিল। ফ্রেঞ্চের নলেজ মানে ফ্রেঞ্চের পাওয়ার, ফ্রেঞ্চের ওয়েস্টার্ন ম্যানেজমেন্ট টেকনিক, ফ্রেঞ্চরা কিভাবে ওয়ার খেলে সেই নলেজটাই ছিল। কেন নলেজ ছিল? যেহেতু ডিন্ডিগুলের ফৌজদার হিসাবে সেকেন্ড অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ারে হায়দার আলী নিজেই ইনভলভ ছিলেন ফ্রেঞ্চের সাইড থেকে। তো ফ্রেঞ্চের সাথে কি ভালো টাই আপ ছিল? হ্যাঁ স্যার, ফ্রেঞ্চের সাথে কি হায়দার আলীদের? এবার যেহেতু ফ্রেঞ্চের দিক থেকে ইনভলভ হচ্ছেন তাহলে ভালো ভাব হবে, ফ্রেঞ্চ ওকে হেল্প করেছে। এবার হায়দারের পার্সোনাল কোনো যদি বায়োগ্রাফি থাকে সেখানে পড়ে আপনি ডেটা হিস্ট্রির ক্ষেত্রে ওই ডেটা আপনার লাগবে না। না স্যার, হয়তো কোনো ট্রিটি হয়েছিল এর জন্য ব্যবসা বাণিজ্যের জন্য। হায়দার আলী তখন ফৌজদার ছিলেন, কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য হয়তো ট্রিটি নাও হতে পারে।
বাট ডিন্ডিগুল যে এরিয়া আছে ওর পাশেই ম্যাড্রাস আছে, সেই জন্য ইনভলভ হয়ে গেছে জিও পলিটিক্সের মাধ্যমে, এটা বলতে পারে না। ফৌজদার মানে মিলিটারি গভর্নর, আপনাকে পড়ানো হবে টিপু সুলতান টপিকের মধ্যে, বুঝে গেলেন? টার্ম নিয়ে ঘাবড়াবেন না, টার্ম আপনি শিখে যাবেন। এখন ফৌজদার আছে, ফৌজদারই মনে যাই আছে থাকুক, ফৌজদার শুনতে ভালো লাগছে ফৌজদার, কে আছে কি নেই কি বৃত্তান্ত পড়ে আমরা নলেজ ফ্রম ফ্রেঞ্চের পর সেকেন্ড আছে আপনার সেন্ট্রাল আর্মি। সেন্ট্রাল আর্মির মধ্যে we had centralized army, paid by directly কার মাধ্যমে? স্টেটের মাধ্যমে, ডাইরেক্টলি স্টেট তাকে পে করতো ডিসেন্ট্রালাইজড আর্মিকে। তার সাথে he implemented, এটা খুবই ইম্পর্টেন্ট, implemented রিসালা সিস্টেম, রিসালা। রবি বুঝেছেন কি বললাম আমি? আপনার সালার সিস্টেম নয়, রিসালা সিস্টেম। হবেও না মানে বিয়ে, আপনার বিয়েতে ডান্স করবো আমি? মানুষ শুনতে পেলে হবেই না স্যার। রিসালা সিস্টেম সেন্ট্রাল আর্মির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইনোভেশন ছিল ওর রিসালা সিস্টেম। হোয়াট ইজ রিসালা সিস্টেম সেটা বলছি, আপনি নোট ডাউন করে হয়ে গেছিল তো? স্যার ওয়াশরুম যাবে না? Fixed number of military থাকবে, fixed number of military, না কেজি তো আলাদা ছিল, স্ট্যান্ডিং আর্মি। ফিক্সড নাম্বার অফ মিলিটারি মানে ইনি কি করেছিলেন, এই ফিক্সড নাম্বার সিলেক্ট করেছিলেন কি 1000 মিলিটারি এক একটা জায়গায় থাকবে, ট্রুপস আকারে, ট্রুপস যেটাকে আপনি আমাদের এখন ল্যাঙ্গুয়েজে ট্রুপস চলে তো, ব্যাটালিয়ন ট্রুপস। এন্ড দেন এই ফিক্সড যে 1000 জন আছে এটা ম্যাক্সিমাম লেন্থে 7টা থাকবে, মানে হাজার করে 7টা ট্রুপস থাকবে, মানে 7000 এর সৈন্য থাকবে, 7000 সৈন্য থাকবো। এন্ড ফিক্সড আর্মও দেবো এদের, ফিক্সড আর্মস এদেরকে দেওয়া হবে। আর্মস মানে গানও দেওয়া হবে, রকেটও দেওয়া হবে। হ্যাঁ রকেট ছিল, এবার কি ছিল জানি না আমি, রকেটটা তো আকাশে ফাটা দিত ওই ফ্রেঞ্চের। যখন ট্রি অফ লিবার্টি করেন দেন 2300 গান ফায়ারিং করে এন্ড 500 রকেট ফায়ার করে ট্রি অফ লিবার্টি যেদিন উদ্বোধন করা হয়। সেই দিনই নিজেকে বলেন আই এম দ্য সিটিজেন অফ টিপু। কেন করেছেন রিজন আপনি পেয়ে যাবেন, সিটিজেন অফ টিপু। আমি নিজে রাজা নই, সিটিজেন অফ টিপু আছি ম্যাসুরে, আমি কোনো রাজা নই, আই এম আ সিটিজেন। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বলেন আই এম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, বলে তো জাস্ট লাইক ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে দিয়ে দিচ্ছে। কেন ছিল বুঝতে পারছি। ফিক্সড অন ফিক্সড মিলিটারি, 1000 মিলিটারি করে 7খানা ট্রুপ ছিল, মানে 7000 মিলিটারি যদি সংখ্যা থাকে তাহলে এক জায়গায় সেই সংখ্যাটা থাকবে না, 7টা ট্রুপসে বিভক্ত থাকবে। এন্ড যতজন মেম্বার মিলিটারি আছে প্রত্যেক জনকে ইন্ডিভিজুয়ালি আর্মস প্রোভাইড করা হবে, রকেট প্রোভাইড করা হবে। প্রত্যেকে নিয়ে আসবো ফ্রেঞ্চ থেকে নিয়ে আসবো, সেই জন্য ব্রিটিশদের এতগুলো নিয়ে আসি
যেগুলো টিপু সুলতান জীবিত আছে, নানা ফড়ানবিস মারাঠায় আছে, এরা দুজন যদি নিজেই অ্যালায়েন্স করে নেই দেন দেখুন কালকে আমি আমাকে কুইন ভিক্টোরিয়াকে নিয়েই পালিয়ে যেতে হবে, আর আসছি না, আমি ওখানেই যাবো, বুঝে গেছে? সেই জন্য ওনারা এসছে, এটাকে বলে রিসালা সিস্টেম। ওকে, ক্লিয়ার? Yes, sir. Central Army का then arms factory at Dindigul. Next point. ठीक है। Set up an arms factory. কোথায়? ডিন্ডিগুল। শুধু সেট আপ করলেন না, মিলিটারি ট্রেনিংও স্টার্ট করলেন এখানে। আমার যে আর্মি থাকবে তাকে ওয়েস্টার্ন ম্যানেজমেন্ট টেকনিকের মাধ্যমে যেরকম ভাবে ওনারা নিজের মিলিটারিকে ট্রেন করছে, আমাদেরকেও ট্রেন করতে হবে। ট্রেনিং স্টার্ট, যারা ভর্তি হবে 100 করে ট্রুপস করবো রেসালা সিস্টেমের মাধ্যমে। 100 ট্রুপসকে আমি 1000 করে ট্রুপস করবো, 1000 ট্রুপসকে আমি একদম প্রপার ট্রেনিং এর মাধ্যমে ফ্রেঞ্চের মাধ্যমে ট্রেন করবো। দেন আর্ম দেবো, রকেট দেবো, দেন গো দেবো। হ্যাঁ, ফ্রেঞ্চদের কাছ থেকে অনুপ্রাণিত হয় কিন্তু নিজের নাম রাখে রিসালা। রিসালা মানে অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যারাবিক টার্ম আমি ভুলে যাচ্ছি রিসালা মানে। রিসালা মানে ডাইরেকশন দেয়। তাহলে আর্মস ফ্যাক্টরি ডিন্ডিগুলে করে নিয়েছে, ডিন্ডিগুলে মিলিটারি ট্রেনিংও চালাচ্ছে, রিসালা সিস্টেম আছে। কেন বই পাবে না ব্রিটিশ? হয়ে গেছে? হয়ে গেছে স্যার? কোনো কোয়েশ্চেন নেই? নেভি। টিপু সুলতান নেভি করেছিল? स्ट्रेस अपन टीपू सुल्तान हो हैदर अली আছে স্ট্রেস अपन নেভি কি আমাদের একটা নেভি করতে হবে ব্রিটিশকে হারানোর জন্য, যেহেতু পাওয়ার দেখাচ্ছে ওরা সমুদ্রে, দেন আমরাও সমুদ্রে যাবো। আমরা এই নেভির ব্যাপারটা কোত্থেকে পাই? পর্তুগিজ রিপোর্ট। বললাম না আপনি যা তা লিখতে পারেন না হিস্ট্রিতে। পর্তুগিজ রিপোর্ট ফ্রম 1765 এর মাধ্যমে আমরা পাই কি হায়দার আলী নেভি করার জন্য খুবই চেষ্টা চালিয়েছিলেন, এন্ড করে নিয়েছিলেন। আলটিমেটলি নেভির এই পর্তুগিজ রিপোর্ট থেকে নেভির রিপোর্ট পাই, এন্ড পর্তুগিজ রিপোর্ট থেকে পাই আমরা হায়দার আলীর কাছে 30 ভেসেলস অফ ওয়ার ছিল, মানে ওয়ারশিপ ছিল 30 খানা, যেখানে শিবাজি মহারাজের কাছে 3টে ওয়ারশিপ ছিল যার নাম ছিল ঘুরা। আর এর কাছে ঘুরা আপনার নেভেল শিপের নাম কি? ওয়ারশিপের নাম কি? আইএনএস বিক্রান্ত, আইএনএস এ। দেখো ওর শিবাজি মহারাজ ঘুরা আপনাকে বুঝে গেছে? আমি কি বললাম? 30 ভেসেল অফ ওয়ার আছে, মানে 30 ওয়ারশিপ আছে হায়দার আলীর কাছে। কে দিয়েছে? ফ্রেঞ্চ দিয়েছে। সেই জন্য তো ফ্রেঞ্চকে রেখেছে নিজের কাছে। ফ্রি অফ লিবার্টি কেন করেছি? কি দেখেন আমি আছি মনার্ক, এন্ড নেপোলিয়ন আছে রেভলিউশন চালানো মানুষ, দেন রেভলিউশনারি কোনোদিন মনার্কিকে সাহায্য করবে না, দেন আমি মনার্কিতে বিলিভই করি না, আমি নিজেই সিটিজেন টিপু আছি, এন্ড আমার এই এরিয়াটা পুরোটাই ডেমোক্রেটিক কান্ট্রি। দেন আপনি আসুন ইন্ডিয়াতে চালান, এখান থেকে মেরে যান কাকে? ব্রিটিশদের। সেই জন্য আমি ডেমোক্রেসি পলিসিটা অ্যাপ্লাই করেছিলাম যাতে নেপোলিয়ন ইন্ডিয়ায় আসে, এন্ড আমি আর নেপোলিয়ন মিলে ব্রিটিশকে মেরে এখান থেকে যান। কিন্তু ব্রিটিশদের তো নেভি কম ছিল। হয়ে গেছে? স্যার ওই হেডিংটা থাকবে তো টিপু সুলতান? হ্যাঁ স্যার। আগেরটা? হ্যাঁ স্যার। তাহলে স্যার ওটার পয়েন্ট কতটুকু ছিল? কি করবে? এইটার পয়েন্ট যদি 1 তাহলে ওটা কি ছিল? হ্যাঁ ওটা হেডিং আছে,